অবজেকশন ইওর অনার। একজন টিনেজার মেয়ে, তার অনেক রকমের সমস্যা থাকতে পারে, বয়ফ্রেন্ডের সমস্যা থাকতে পারে, তার মানসিক কোনো রকম সমস্যা থাকতে পারে, অনেক রকম সমস্যা থাকতে পারে। তা জুনগু তো ডক্টর নন, উনি এই প্রশ্নটা ওনাকে কেন করছেন আমি তো সেটাই বুঝতে পারছি। আর আমি বুঝতে পারছি না যে আমার বিপক্ষীয় বন্ধু এত উত্তেজিত কেন হচ্ছে। মানে আপনি এত উত্তেজিত হয়ে ঠিক কি প্রমাণ করতে চাইছেন? দেখুন, একটি অল্প বয়সী মেয়ে ব্রোকেন ফ্যামিলিতে ছিল দীর্ঘদিন, তারপরে সে সেই পরিবারটি ছেড়ে আরেকজনের কাছে গিয়ে থাকতে শুরু করে এবং তার কাছে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করে। কাজে সেই সময় মেয়েটি যার কাছে ছিল আমি তাকে ঘিরে প্রশ্ন করব না। আপনি কি আমায় এটাই বলতে চাইছেন? না না না, আমি তো অন্য প্রশ্ন করতে চাইছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নিজের যখন মা উপস্থিত আছেন তখন ওই মেয়েটি নিজের মায়ের কাছে না থেকে জুনগুর কাছে থাকতে এলো কেন? বাহ, খুব ভালো প্রশ্ন করেছেন। এবং ইওর অনার, এই প্রশ্নের উত্তরটি আমরা মেয়েটির মুখ থেকে শুনবো, কারণ সে কোর্টে উপস্থিত। আপনি অনুমতি দিলে আমি দিঠি সেনগুপ্তকে ডেকে নিতে চাইবো এবং তার কাছ থেকেই শুনতে চাইবো যে তিনি তার পুরনো মাকে ছেড়ে নতুন মায়ের কাছে কেন গেলেন থাকতে। আপনার অনুমতির অপেক্ষায়। হ্যাঁ, আপনাকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। আপনি বসুন। দিঠি সেনগুপ্ত হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তুমি তো প্রশ্নটা শুনলে, তুমি কি বুঝতে পেরেছো না তোমাকে আমি আরেকবার প্রশ্নটা করব? বুঝতে পেরেছি। বেশ, তাহলে এবার বলো তোমার উত্তরটা কি? আমি আমার পাপাকে খুব ভালোবাসতাম। পাপাকে ছেড়ে থাকতে পারবো না ভেবেছিলাম, তাই পাপা যখন ডিসিশন নেয় যে পাপা চলে যাবে বাড়ি থেকে, আমি পাপার সাথে চলে যাই। না না, মোটেই না। ওকে ভালো করে জিজ্ঞাসা করে দেখুন, ও ওর নিজের মাকে একদমই পছন্দ করতো না। হ্যাঁ, অন্তত 1000টা এভিডেন্স আমার কাছে এই ব্যাপারে আছে। ওরা যেটা বলছে সেটা সত্যি বলছে। আসলে আমি ছোটবেলা থেকেই দেখেছি যে আমার পরিবারের সবাই, স্পেশালি আমার পাপা, মাকে সবসময় নেগলেক্ট করেছে, সবসময় ইগনোর করেছে। আমার ঠাম্মি সারাদিন মাকে অপমান করেছে। তাই আমিও ধরেই নিয়েছিলাম যে মাকে বোধহয় টেকেন ফর গ্রান্টেড করা যায়। মাকে টেকেন ফর গ্রান্টেড করেই রেখেছিলাম। আমি ধরেই নিয়েছিলাম যে আমার মা আর বাকি 5 জনের মতো নয়। আমার মা কিছুই পারে না। আর সেই সময় আমার কাছে একমাত্র উদাহরণ ছিল জুনগুহ, যিনি সব কিছু পারেন। আর আমি এটাই বিশ্বাস করতাম যে জুনগুহ যা পারে সেটা আর কেউ পারে না। তাই পাপা যখন ডিসিশন নেয় যে পাপা জুনগুহর বাড়িতে গিয়ে থাকবে, তখন আমিও পাপার সাথে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারি যে জুনগুহ আসলে তার বাচ্চার ন্যানির মতো আমাকে ট্রিট করছেন। তার বাচ্চাকে পার্কে নিয়ে যাওয়া থেকে শুরু করে নিজের পড়াশোনা কম্প্রোমাইজ করে তার বাচ্চাকে সময় দেওয়া, সব কিছু করতাম আমি। কোনো দিন পরীক্ষার জন্য যদি আমি তার বাচ্চাকে পার্কে ঘুরতে নিয়ে যেতে না পারতাম, তাহলেও আমাকে খুব খারাপ ব্যবহার সহ্য করতে হতো। আমার ওপর খুব টর্চার হতো।
এমনকি আমাকে ঠিকমতো খেতে পর্যন্ত দেওয়া হতো না। এই সব কিছু আমি সহ্য করতে পারছিলাম না, অথচ আমি মায়ের কাছে ফিরেও যেতে পারছিলাম না, কারণ আমি নিজেই তো মাকে ছেড়ে চলে এসেছিলাম। মায়ের জন্য ভেতর ভেতর খুব কষ্ট হতো আমার। তখন আমার মনে হওয়া শুরু হয়েছিল যে মায়ের কাছে যতদিন থেকেছি আমি মায়ের কষ্ট একদম বুঝতে পারিনি, অথচ মা আমাকে কখনো কোনো কষ্ট বুঝতেই দেয়নি। সব সময় কত যত্ন করেছে, কত যত্ন করে খাইয়েছে। আমার পরীক্ষার সময় যখন আমি পড়েছি তখন ঘন্টার পর ঘন্টা আমার কাছে বসে থেকেছে। আসলে মা কখনো আমাকে বুঝতেই দেয়নি যে জীবনে অসুবিধে বলে কিছু আছে। আর এরকম সময় আমি মায়ের কাছে ফিরতেও পারছিলাম না, জুনঘোর কাছ থেকে বেরোতেও পারছিলাম না। বাবা সব জানতো, বাবা অনেকবার ফাইটও করেছে আমার জন্য, কিন্তু জুনঘোর মতো মহিলারা তো নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। নিজের স্বার্থ পূরণ হয়ে গেলে তারা তো আর কাউকে চেনে না, কিচ্ছু জানে না। তখন আমি আগে যে জুনঘোকে দেখেছিলাম আর তার কাছে থাকতে শুরু করার পর যে জুনঘোকে দেখলাম, এই দুজন মানুষ সম্পূর্ণ আলাদা। তাই আমি এই সময় সাংঘাতিক ডিপ্রেশনের মধ্যে চলে আসি এবং আত্মহত্যার চেষ্টা করি। আর এই সময়টার মধ্যে দিয়ে যেতে যেতে আমি বুঝতে পারি যে এই পৃথিবীতে মায়ের থেকে আপন আর কেউ নেই আমার কাছে, কেউ না। ইওর অনার, আমরা একটি অল্প বয়সী মেয়ের সাংঘাতিক মর্মবেদনার কথা শুনলাম। মিঠি, আমাকে একটা কথা বলো। তুমি একটু আগে বলছিলে যে তুমি তোমার পাপাকে সাংঘাতিক ভালোবাসতে। তুমি কি বলতে চাইছো যে এখন আর তুমি তোমার বাবাকে ততটা ভালোবাসো না? সত্যি কথা বলতে আমার পাপা সারা জীবন ধরে মাকে যতটা অসম্মান করেছে, যতটা অপমান করেছে, এমনকি আমার মায়ের জীবনে যে আজকে এই দিনটা এসেছে, এটা শুধুমাত্র আমার পাপার জন্য। আমার মায়ের সারা জীবন ধরে যত অপমান হয়েছে, যত অসম্মান হয়েছে, সবটা আমার পাপার জন্য। আমরা সন্তানরা আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি। ওই মহিলা যদি আমার পাপার জীবনে না আসতো, তাহলে আমার মাকেও আজকে এই দিনটা দেখতে হতো না। অনেকের মধ্যেই বনিবনা হয় না, আর একসাথে থাকে না। আমার অনেক বন্ধুদের বাবা মায়েরও ডিভোর্স হয়ে গেছে, তারা কেউ কেউ পরে সেটেলও করেছে, কিন্তু তাদের কারোর জীবনে আমাদের মতো দুর্ঘটনা ঘটেনি। তাদের কারোর মাকে আমার মায়ের মতো আদালতের কাঠগড়ায় এসে বিচার চাইতে হয়নি। ঠিক আছে, তুমি বসো, গিয়ে বসো। বাবা, প্লিজ ডোন্ট টাচ মি, প্লিজ। ইওর অনার, ইওর অনার, আদালতটা কোনো নাটকের মহড়া কক্ষ নয় যে এখানে আমাদেরকে এইগুলো দেখতে হবে। আমরা এখানে এসেছি দোষ গুণের বিচার করতে, কোনো নাটক দেখতে নয় ইওর অনার। প্রথমত আপনি ভদ্রভাবে কথা বলুন।
দ্বিতীয়ত আপনি সীমা ছাড়াবেন না। আপনি তো দেখলেন এইটুকু মেয়ে কতটা ট্রমাটাইজড, কতটা কষ্টে আছে, সেটা আপনাকে কোনোভাবে টাচ করলো না। না না, আমি বুঝতে পারছি যে আপনি আপনার ক্লায়েন্টকে কথা দিয়েছেন তিনি যতই অন্যায় করে থাকুক না কেন আপনি তাকে বাঁচিয়ে দেবেন। আই আন্ডারস্ট্যান্ড, এটা আপনার পেশার প্রতি আপনার কমিটমেন্ট, কিন্তু মানুষের প্রতি কি আপনার অ্যাবসলিউটলি কোনো কমিটমেন্ট নেই? না, আমাদের প্রত্যেকেরই একটা পেশা আছে, সেটা আমাদের পরিচয়, কিন্তু তার বাইরেও আমাদের একটা পরিচয় বোধহয় আছে যে আমরা মানুষ। অসাধারণ, আপনি তো অসাধারণ জ্ঞানের বাণী দেন। ইউর অনার, আমি এই আদালত কক্ষে আমার বিপক্ষীয় বন্ধুর কাছ থেকে এই জ্ঞানের বাণী অর্জন করতে আসিনি। আর উনি মহাভারতের কোনো চরিত্র নন যে ওনার জ্ঞানের বাণী আমাকে শুনতে হবে। ইউর অনার, আমার বিপক্ষীয় বন্ধু যদি এই ব্যবহার চালিয়ে যেতে থাকেন তাহলে আমার পক্ষে তো কাজ চালিয়ে যাওয়া সম্ভব না। আপনারা দুজনেই শান্ত হন।